আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লেকচারে স্বাগতম। আজকে বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আর্থকুয়েক অ্যানালিসিস করব। যেটা নিয়ে সবাই আসলে মোটামুটি বলা যায় যে কয়েকটা দিন মানে বেশ মাসেকখানেক ধরে সবাই টেন্সড আছি। আর এখন মোটামুটি সবার জন্য একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজটা কি হবে? আমাদের যে কোনো স্ট্রাকচার ডিজাইন করতে গেলে আমরা এই সিজমিক বা আর্থকুয়েক ইফেক্ট গুলো কিভাবে কনসিডারেশন করব, এবং নিচে বা গ্রাউন্ড যে অ্যাক্সেলারেশন গুলো হয় বা গ্রাউন্ড যে মুভমেন্ট হয় সেটার জন্য আমাদের হচ্ছে যে কোন স্ট্রাকচারে কিরকম ইফেক্ট আসে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা মোটামুটি যদি মোটা থেকে চিন্তা করি, আমাদের জন্য দুটো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বা ডিজাইনের জন্য খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উইন্ড, একটা হচ্ছে আর্থকুয়েক বা সিজমিক। এই জিনিসগুলো কনসিডার করে আমরা হয়তো নেক্সট মানে ইন ফিউচার আমরা ইটেপস শিখবো। দেন সেই ইটেপসে আসলে আমরা হচ্ছে যে বেসিক্যালি এই মানে এই অ্যানালাইসিস গুলো প্রত্যেকটা হয়তো তখন হচ্ছে যে নিজেরা অ্যাপ্লিকেশন শিখবো। বাট সবসময় সফটওয়্যার উপর ডিপেন্ডেন্সি থাকা ভালো নয়। সফটওয়্যার কি কি কাজ করে সেই জিনিসগুলো আগে জানতে হয়, দেন সফটওয়্যার রান করতে হয়। সো হয়তো আমরা মানে রিয়েল লাইফে ডিজাইন যখন করি তখন কখনো তো এক্সেল দিয়ে করে ফেলি, কিন্তু আসলে সেগুলোর ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আসলে জানা দরকার, বা কিভাবে কোন ডিরেক্টরটা রিড করা হয়েছে সেটা আসলে জানা দরকার। আদারওয়াইজ আসলে আমরা ডিজাইন করতে পারবো না, ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো না। তো চলেন আমরা হচ্ছে যে এই টপিকটা শুরু করি বা সেগমেন্টটা শুরু করি। আমরা বিএনসি 2020 অনুসারে শুরু করবো। যিনি এই স্লাইডটা প্রিপেয়ার করেছেন ডক্টর তাহসিন রেজা হোসেন স্যার, উনি বোর্ডের একজন প্রফেসর। উনি বেসিক্যালি বিএনসি 2020 কোড আসলে নিজে লিখেছেন বা নিজে লেখার সাথে সংশ্লিষ্ট ছিলেন। সো হয়তো অনেক এখানে ওনার অনেক কথাই হয়তো রিপিট হতে পারে, কোড আনকোট হতে পারে। তো আমরা চলেন শুরু করি, খুবই সিম্পল আকারে শুরু করবো, অনেক জটিল দিকে যাব না। আমাদের ফার্স্ট অফ অল জানা উচিত যে আর্টকুয়েক কেন হয়। সবাই তো আমরা জানি, আমি এখানে ফিগার নিয়ে অনেক কিছু বলবো না। টেকটনিক প্লেটের নাম আমরা সবাই শুনেছি। তো এই টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য হচ্ছে আমাদের আর্টকুয়েক হয়। এখন সেটার মুভমেন্ট এর জন্য আসলে হিস্ট্রিতে অ্যানালাইসিস করি, দেখবো যে অনেক বিশাল বিশাল ঘটনা ঘটে গেছে আসলে। জিওগ্রাফিক্যাল বা হচ্ছে যে যদি বলা যায় যে এরকম বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করি, ব্রহ্মপুত্র নদ যেটা ছিল, যেটা এখন যমুনা নদীতে আসলে কনভার্ট হয়ে গেছে। মানে এটা ওটা ভূমিকম্পের 1787 সালের আশেপাশে হয়েছিল। তো এটার পর থেকে আসলে গতিপথ চেঞ্জ হয়ে গেছে। মানে ভূমিকম্প আপনার হিউজ একটা নদী, মানে বর্তমানে যদি কেউ যদি ময়মনসিংহ যেয়ে থাকেন তো দেখবেন যে আসলে ময়মনসিংহ পাশে যে ব্রহ্মপুত্র নদ যেটা আছে বা এখন বর্তমানে যেটা আছে সেটা মৃত প্রায়। স্রোত বা খরস্রোতা তেমন একটা নাই, সেটার তুলনায় যমুনা নদী যেটা আছে, যমুনা নদীর আশেপাশে যারা আছেন, বিশেষ করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল ওই পাশ দিয়ে বা হচ্ছে উত্তরবঙ্গে যারা যান, মুভ করেন রাজশাহী, যমুনার উপর দিয়ে যারা যান, তো তারা আসলে মানে ফিল করেন যে যমুনা নদীর আসলে খরস্রোতার ডেপথ কতটুকু। অনেকে চাইলে ট্যুর পারপাসে ঘুরে আসতে পারেন যমুনা রেল সেতু, যমুনা ব্রিজ। সো নিজেদের নট ট্যুর পারপাসে, অ্যাকচুয়ালি এডুকেশন পারপাসে আপনাদের হচ্ছে এই জিনিসগুলো হয়তো জানা থাকবে যে হ্যাঁ আপনি এইটা এই জায়গাতে করতেছেন। তো আর্থকুয়েকের জন্য আরো ইফেক্ট হতে পারে, যেমন বিভিন্ন পাহাড়টা হতে পারে, হিমালয়, এরও আর্থকুয়েকের ঘটনাটি করছে। আবার এমন এমন ঘটনা ঘটে যেমন হচ্ছে যেন কোনো জায়গা আছে যে জলাশয় পড়ে আছে, তো এইটা আমাদের হচ্ছে যে কখনো কেউ জিউম করে নাই যে জায়গাটা কোনো স্থল হয়ে যেতে পারে, যেমন সাগর কোনো শুকানোর কথা না। কিন্তু এমন হিস্ট্রি আছে যে আমাদের আর্থকুয়েকের ফলে ওই মানে সাগরের লোকেশন সেই জল হয়ে চলে গেছে, ওই জায়গায় স্থলভূমি হয়ে গেছে, এরকম ভাবে নানান দেশ গড়ে উঠে আর কি। তো সেই জিনিসগুলো আসলে আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট। তা আমাদের আর্থে কিরকম, যেমন আর্থের উপরে ক্লাসটাকে তার নিচে মেন্টাল, তার নিচে হচ্ছে এই যে কোরের মধ্যে আউটার কোর, একদম ভিতরে ইনার কোর থাকে আর কি। ওকে, আমরা আপনাদেরকে এটা নিয়ে কথা বলতেছিলাম
এটা হচ্ছে আমাদের মানে বেসিক্যালি একটা আর্থকোয়েকের টেকটনিক যে প্লেট গুলো আছে সেগুলোর অ্যাকচুয়ালি একটা স্কেচ আপ বা ফিগার। আপাতত এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। যদি কারোর খুব ডিটেলস জানার ইচ্ছা হইলে বা ডিটেলস জানতে মনে চাইলে আপনি হচ্ছে যেটা নিয়ে মানে ঘাটাঘাটি করতে পারেন টেকটনিক প্লেট মুভমেন্ট নিয়ে, যদি আমাদের টপিক একটা উদ্দেশ্য না। আমরা জাস্ট সিজমিক মানে লোডটাকে কিভাবে ডিসিপেট করতে পারি সেটা নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের আর্থকোয়াক যদি আসে তাহলে কি কি হয়? আর্থকোয়াক হইলে আমাদের বেসিক্যালি যেটা হয়, 4 ধরনের ড্যামেজ হতে পারে বা নরমালি হয়। একটা হচ্ছে গ্রাউন্ড শেকিং, গ্রাউন্ড ফেইলিয়ার, সুনামি এবং হচ্ছে ফায়ার। তো আমাদের বেসিক্যালি এখানে এই টপিকে কনসার্ন হচ্ছে আমরা গ্রাউন্ড শেকিংটা হচ্ছে আমাদের কনসার্ন। গ্রাউন্ড ফেইলিয়ার তো আমরা আসলে ঠেকাইতে পারবো না। সুনামি যেটা সেটা আসলে প্রেডিক্ট করেও কোনো লাভ নাই। ফায়ারের জন্য আমরা যেটা করতে পারি প্রপারলি মানে ফায়ার এন্ড সেফটি ম্যানেজমেন্ট ডিজাইন করতে পারি। প্রত্যেকটা বিল্ডিং এ ওইরকম ভাবে ইকুইপমেন্ট গুলো আমরা পারচেজ করে রাখতে পারি এবং মানে ভূমিকম্পের ফায়ারের জন্য আসলে যা যা করা দরকার সবকিছু আমরা রাখতে পারি আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের আমাদের কিন্তু আর্টকোয়েক যেটা আছে সেটা কিন্তু মানুষকে আসলে নিজে মারতে মারে না, আসলে মারতে পারে না উইদাউট দ্য হেল্প অফ বিল্ডিং, অথবা সে যদি না বিল্ডিং যদি না থাকে সে, সাপোজ আপনি গ্রাউন্ডের একটা ফ্রি ল্যান্ডে আছেন, আশেপাশে বাসা বাড়ি কিছুই নেই, অকুপাইড মানে ফ্রি ল্যান্ড নট অকুপাইড। সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি জাস্ট কিছুটা শেক অনুভব করবেন, বাট আপনার কোনো ক্ষতি হবে না। বাট যদি আপনি হচ্ছে এরকম আপনার বিল্ডিং এ আছেন, তো বিল্ডিং তো হচ্ছে যে গ্রাউন্ডের উপর দাঁড়ানো, তো মানে আমাদের যখন দেখা যাবে গ্রাউন্ডে শেক করতেছে, বিল্ডিং হচ্ছে শেক করবে, আর বিল্ডিং শেক করলে বিল্ডিং এ আমাদের যে ডিজাইন, তো ডিজাইন তার মাত্রা থেকে যদি আমি বেশি মাত্রায় যদি আর্থকোয়েক চলে আসে, ইন দ্যাট কেস যেটা হওয়ার তাই যা হওয়ার তাই হবে, যার ফলে ফ্র্যাকচার হবে। এখন ফ্র্যাকচারের কিছু টাইপ আছে সেগুলো আমরা দেখবো। যে ফ্র্যাকচার নরমাল 3 ধরনের আমরা হয়তো অ্যালাউ করি, বা আমরা মানে আর্থকোয়েকের ক্যাটাগরির উপর 3 ধরনের আমরা বলি যে আর্থকোয়েক হচ্ছে, সেটার আমরা ডিজাইন সেটার উপর ভিত্তি করে ডিজাইন গুলো করি। তো এখন আর এটা কথা হচ্ছে যে আর্থকোয়েকের যে আমাদের সিসমিকের যে রিক্টার স্কেল দেখি, তো রিক্টার স্কেলের যে মাত্রা আছে 6, 7, 8, 9 যেগুলো আছে সবগুলো হচ্ছে লগারিদমিক মাত্রা আর কি। মানে আপনার 5 থেকে যদি 6 হয় দ্যাট মিনস এটা হচ্ছে like 10 গুণ ইনটেনসিটি এটা বেশি হবে। তো 6 থেকে 7 হলে মানে 10 গুণ, তার মানে 5 থেকে 7 এ গেছে 100 গুণ বেড়ে গেছে। তো খুবই মানে সামান্য পরিমাণ আসলে যদিও মনে হয় যে ভ্যালু বেড়ে গেছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। তো এখানে একটা প্রিভিয়াস একটা হিস্ট্রি দেওয়া আছে, একটা ইন্ডিয়ার একটা হিস্ট্রি দেওয়া আছে। ইন্ডিয়ান হিস্ট্রিতে আমাদের হচ্ছে যে এই কোথায় কোথায় কত মাত্রার আর্থকোয়েক হয়েছে সেটা আপনারা একটু দেখে নেবেন। যেমন যদি এখানে ওয়ান অফ দ্য লার্জেস্ট বলি, নট লার্জেস্ট, মেবি 8.7 সম্ভবত চোখে তাই, সরি 9.3 আছে একটা। এটা হচ্ছে আমাদের 9.3 মানে হিউজ। এটা সুমাত্রাতে 2004 সালে হয়েছিল, মানে ভেরি রিসেন্ট, 6টা 28 মিনিটে। তো সেটা আসলে সকালে, হ্যাঁ। তো এটা দেখেন, এটাতে হচ্ছে যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হচ্ছে এই জন্য কত ছিল, 7 ছিল। আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যেটা ধরে নিচ্ছি 7, 9.3, 10,000 মানুষ মারা গেছে এইখানে। তাহলে আমাদের সামনেটা মুভ করি, যে আসামে যেটা 1897 সালে ছিল সেটার এপি সেন্টার দেখাচ্ছে। আচ্ছা, আমরা মোটামুটি এখন থেকে একটু পড়াশোনার দিকে যাব, মানে আমাদের টপিক রিলেটেড। আর্থকোয়েক ফোর্স যদি আসে, আর্থকোয়েক ফোর্স আসলে কি হয়, আর্থকোয়েক এদিকে সামনের দিকে গেলে জড়তার জন্য বিল্ডিং কি করে পেছনের দিকে মুভ করে, এটা হলো ইনার্শিয়া, ইনার্শিয়া ফোর্স। আর আমাদের বেসিক্যালি এই জিনিসটা ডাইনামিক ফোর্স, আমাদের এটা ডাইনামিক অ্যানালিসিস করবো আমরা সামনে যখন ডাইনামিক একটা কোর্স পড়বো, সেখানে আর্থ গ্রাউন্ড অ্যাক্সেলারেশন, আর্থ গ্রাউন্ড মোশন, এই জিনিসগুলো আমরা তখন দেখবো, তখন পড়বো আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের
বেসিক্যালি এটা হচ্ছে নট ইরিভার্সিবল না আর কি, রিভার্সিবল ফোর্স। এবং খুবই র্যান্ডমলি ঘটে, কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স। ইনার্শিয়া ফোর্স এন্ড রিলেটিভ মোশন, এটা তো বোঝাইলাম, এই যে আমাদের এদিকে মুভ করলে এর পেছন দিকে মুভ করে যাবে। এটা একটা সার্টেন, দেখেন কলামটা এই অবস্থায় ছিল, সামান্য পেছনে চলে গেছে, অনেক একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো আমাদের তিনটা ডিরেকশন দেখাচ্ছে। আর্থকোয়েকটা আসলে যখন কাঁপে, ভার্টিক্যালিও কাঁপে, এইভাবেও কাঁপে, এইভাবেও কাঁপে, মানে তিন ডিরেকশনে সে কাঁপে। এই যে সিজমিক ফোর্স যেগুলো আছে, এই যে আমাদের এটা স্ট্রাকচার, আর এই এটা কাঁপে, এটা এইভাবে কাঁপে, তখন উপরের গুলো ফোর্স জেনারেট করে। আচ্ছা, আমরা আর কিছু কথা আছে, সেটা হচ্ছে যে ফিলোসফি। আমরা এটা জানি যে নর্মালি নর্মালি কি হয়, আমরা যদি ইলাস্টিসিটির কথা চিন্তা করি, লোড দিলে ডিফ্লেক্ট হয়, লোড সরায় নিলে আবার আগের জায়গায় ফিরে আসে। না, আমরা চাই বিল্ডিং এর হইলে শেক হইলে হচ্ছে যে ডিপেন্ড করে আমরা কোন মাত্রার জন্য কিরকম চাই। শেক যদি কম হয়, আমরা চাবো যে সে যেন ডিফ্লেক্ট হয়ে আবার আগের জায়গায় ফিরে আসে, মানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। আর যদি মাত্রা যত বাড়বে, আমরা মানে মাত্রা বাড়ার সাথে সাথে ক্ষয়ক্ষতির একটু অ্যালাউ করবো, সেটা নির্দিষ্ট মাত্রা আছে। কারণ আমি এরকম না যে আমার একটা জোন আমি নিয়ে অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিসের সময় হচ্ছে যে দেখলাম যে আমার প্রিভিয়াস হিস্ট্রি থেকে তার রিক্টার স্কেলের ভ্যালু হচ্ছে 6, আমি ম্যাক্সিমাম 7 ধরে ডিজাইন করতে পারি, বা 7.5 ধরে ডিজাইন করতে পারি। আর আমি যদি 8 ধরে ডিজাইন করি, আমার কি হবে, খরচ অনেক বেশি বাইরে যাবে। তো এগুলো একটু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি। আচ্ছা, ম্যাক্সিমাম ইলাস্টিক ফোর্স বললাম, ডিজাইন ফোর্স। আচ্ছা, এই জিনিসগুলো পরে আসতেছি। আমাদের আর্থকোয়েক ডিজাইনের ফিলোসফিটা কি, এই ফিগার 1 থেকে এই জিনিস, এটা ফিলোসফিটা আমরা একটা এক্সপ্লেনেশনে যাচ্ছি। আচ্ছা সরি, ফিগার 1 পরেরটা। আমাদের এটার ফিলোসফি হচ্ছে, আমাদের এই যে এখান থেকে দেখি, এটা হচ্ছে মাইনর শেকিং। মাইনর শেকিং হলে আমরা চাবো যে আমাদের জাস্ট যেগুলো পার্টিশন ওয়াল আছে, সেগুলো যেন কি হয়ে যায়, সেগুলোর মধ্যে ফ্র্যাকচার আমি অ্যালাউ করবো। আমার ফ্রেমে মানে বিম কলামে কোন ফ্র্যাকচার অ্যালাউ করবো না, এটা হচ্ছে মাইনর শেকিং। মোডারেট শেকিং হচ্ছে আমি আমার ওয়ালে তো করবোই, অ্যাজ ওয়েল এজ আমি আমার বিম গুলোতে অ্যালাউ করবো। মোডারেট শেকিং আমি কলামে অ্যালাউ করবো না, বিমে অ্যালাউ করবো। কারণ কলাম কলাপস করলে বিল্ডিং কলাপস করে দেবে। তো আমি যদি বিমে অ্যালাউ করি, হয়তো ওই পোর্শনটা ক্ষতিগ্রস্ত হবে, ওটাকে রিপেয়ার করা যাবে, কিন্তু পুরো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে না। স্ট্রং হলে আসলে আমার তখন কিছু করার থাকে না, মানে এটাতে হচ্ছে যে একদম রিপেয়ার করা যায়, ওয়ালগুলোকে রিপেয়ার করা যায়। এইগুলো কি হচ্ছে যে আমার বিম গুলোকে রিপেয়ার করা যায়, ওয়ালগুলোকে চেঞ্জ করতে হয়। আর এখানে হচ্ছে পুরো স্ট্রাকচার বাদ দিয়ে নতুন করে করতে হয় আসলে। তো এই যে এটাই হচ্ছে ফিলোসফি বলা আছে, যে আমাদের কোনটার জন্য কিরকম হবে। তো এখন আর্থকোয়েক বেসিক্যালি এটা একটা ল্যাটারাল ফোর্স মেথড। তো আমাদের এটাকে দুই ভাবে সলভ করা যায়, একটা ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথড, ডাইনামিক রেসপন্স মেথড। তো ডাইনামিক রেসপন্স মেথড যেটা, এটা আবার দুই ধরনের, রেসপন্স স্পেকট্রাম আর টাইম হিস্ট্রি। তো এটা হচ্ছে ডাইনামিক্স কোর্সে পড়বেন, আপনাদের এখন শেখানো হবে হচ্ছে এই ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথডটা। আচ্ছা, তো আমাদের আমাদের যেটা কথা, এটা হচ্ছে যে এখান থেকে আমি এভাবে গেলে আসলে খুব একটা লাভ হবে না, এভাবে গেলে খুব একটা লাভ হবে না। তারপর আর একটা ইনফরমেশন দিয়ে যায়, সেটা হচ্ছে যে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশকে 4টা জোনে ভাগ করা হয়েছে। এই যে জোনগুলো একটু দেখাই, কোথায় আছে, এই যে এখানে। সমগ্র বাংলাদেশকে 4টা জোনে ভাগ করা হয়েছে। জোন 1 এ কোনটা আছে, জোন 1 এ আছে হচ্ছে আমাদের এই যে দক্ষিণবঙ্গের যে অংশটা, সেটা। জোন 2 তে আছে হচ্ছে ঢাকা থেকে যে পার্টটা যেটা আছে, উত্তরবঙ্গের সাইডটা। জোন 3 তে দেখি, জোন 3 তে এই যে চিটাগাং যে অঞ্চলটা, চিটাগাং, সাথে হচ্ছে আমাদের বগুড়া, রংপুর এই যে অঞ্চলটা। আর জোন 4 হচ্ছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, এই অঞ্চলটা হচ্ছে জোন 4 এ। হ্যাঁ, তো এখন এগুলোর জন্য কি করি, আমাদের এই জোনের জন্য
জেড কোএফিসিয়েন্ট বা সিসমিক জোন কোএফিসিয়েন্ট জেড ইউজ করি। আর এটা জেড এর কোনো কাজটা কিভাবে কি করব সেই জিনিসটা নিয়ে আসলে আমরা একটু সামনে দেখবো আর কি, তাহলে আমাদের জন্য প্রপারলি বোঝা হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা সিসমিকের জন্য যেটা বের করতে চাই সেটা হচ্ছে আলটিমেটলি কি বের করতে চাই, সেটা আমাদের এই জিনিসগুলোতে আমাদের এখন আপাতত প্রয়োজন নাই। আমি একটা এক্সাম্পলে যাই, তাহলে আস্তে আস্তে বুঝবো কি বের করতে চাই বা কি বের করতে না চাই। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হবে। তো এবার চলেন আমরা একটু ম্যাথের দিকে প্রবেশ করি, বা ম্যাথে আসলে কিরকম টাইপের কোয়েশ্চেন হয় সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল কিছু জিনিস মানে রিয়েল লাইফের জন্য আমি হয়তো কিছু কথা বলে দিব, এক্সামের জন্য অনেক কিছু বলবো। তো আমরা একটু আসি এখানে। আচ্ছা, ধরনের কোয়েশ্চেন আছে এরকম: ক্যালকুলেট দ্য ফ্লোর ল্যাটারাল আর্থকোয়েক ফোর্সেস ফর 5-story residential building in Dhaka. The plan and elevation are shown in the figure below. The structure মানে সহজ কথা হলে আমি ঢাকাতে একটা 5 তলা বাড়ি ডিজাইন করতে যাচ্ছি, এটার প্ল্যান দেওয়া আছে নিচে। আর এখানে কোন শেয়ার অল নাই, কলামের ডাইমেনশন C1 C2 C3 মানে বাড়ির একটা প্ল্যান দেওয়া আছে নিচে আমরা দেখবো। আর বিল্ডিং এর 2 ধরনের বিম আছে, সেই বিমের ডাইমেনশন গুলো দিয়ে দেওয়া আছে। স্টোরি হাইট 10 ফিট, হ্যাঁ। আর গ্রাউন্ড ফ্লোর হাইট যেটা মানে বেস থেকে বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোর হাইট হচ্ছে 5 ফিট। ইউনি আচ্ছা, আপনাদের এখান থেকে যেটা করতে হবে বেসিক্যালি এই ইন্টেরিয়র, আচ্ছা ফ্লোর হাইট দেওয়া আছে। এখন কথা হলো দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অন বিম, এক্সটেরিয়র ডেড লোড এবং ইন্টেরিয়র লাইভ লোড 0.6 কিপ পার ফিট দেওয়া আছে। ইন্টেরিয়র ডেড লোড হচ্ছে 1.4 কিপ পার ফিট, ইন্টেরিয়র লাইভ লোড হচ্ছে 1.2 কিপ পার ফিট। আচ্ছা, এখন আমাদের এই কথাগুলা এখানে দেওয়া আছে, এটা আমাদের ইউজেস আমরা দেখবো যে এটা কিভাবে ইউজ করতে হয় আসলে, বা এটা কেন আসছে সেটা আমরা একটু পরে এক্সপ্লেনেশন দিচ্ছি। ইউজ দ্য কনক্রিট ইউনিট দেওয়া আছে এবং টেক দ্য ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর এটা। আচ্ছা, আমি এই কথাগুলো আসলে নিচে কথা আপাতত বলে লাভ নাই, আমি একটা সামারি বুঝাই দিই জিনিসটা। আচ্ছা, আচ্ছা, আমাদের যদি ম্যাথে চলে আসে, কোয়েশ্চেনে বলা আছে যে আপনাদের পরীক্ষাতেও বা যে কোনো জায়গাতে নরমালি আমাদের কি থাকে, একটা প্ল্যান দেওয়া থাকে, এলিভেশন দেওয়া থাকে যে কয়তলা বাসা, এটা একটা প্ল্যান, খুবই নর্মাল একটা প্ল্যান এটা। তো এখানে আমাদের এই যে C1 C2 C3 C1 C2 C1 C2 আর C3, মানে C1 C2 C3 3 ধরনের কলাম আছে এখানে। আর বিমও এর এখানে দেখতেছি মোটামুটি সব বাইরে সবগুলোকে আমরা এক্সটেরিয়র ধরতেছি, আর ভেতরে 4টাকে আমরা এই 5টাকে ইন্টেরিয়র ধরতেছি। তো এটাই বলা আছে কোশ্চেনে, এগুলো ডাইমেনশন দেওয়া আছে। আর আরেকটা জিনিস কি, আমাদের এই যে এটার উপরে কিন্তু একটা স্ল্যাব আছে, মানে এই যে বিম বললে বিমের উপরে কি আছে, একটা স্ল্যাব আছে। সেই স্ল্যাব থেকে যে লোড গুলো আসে সেখানে তো ডেড লোড থাকে, লাইভ লোড থাকে। তো স্ল্যাবের যে মানে লোড সেগুলো হচ্ছে কি আকারে আসে, এই ইউডিএল আকারে আসে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আকারে আসে। সেগুলো দেওয়া আছে, ডেড লোড দেওয়া আছে 0.8, ইন্টেরিয়র 1.4, লাইভ লোড দেওয়া আছে 0.6 1.2। এইগুলো স্ল্যাবের লোড নর্মালি ক্যালকুলেট আমরা কিভাবে করি, স্ল্যাবের লোড যদি ক্যালকুলেট করতে চাই, যদি আমাদের এটা সরাসরি দিয়ে দিছে পরীক্ষাতে দেওয়াই থাকবে, বাট নর্মালি আমরা স্ল্যাবের লোড ক্যালকুলেট করতে চাই, আহ, আমরা স্ল্যাবের লোড ক্যালকুলেশন করতে চাই, এটা আমরা খুব ভবিষ্যতে করবো, আমরা বিভিন্ন ডিজাইন করতে করবো এগুলো, লোড ক্যালকুলেশন অফ স্ল্যাব। স্ল্যাবের লোড কিভাবে ক্যালকুলেট করি, স্ল্যাবের লোড তো আমরা হচ্ছে এটা যে একটা প্যানেল হয়, এটা একটা প্যানেল হয়, সাপোজ আমি এটাকে আরো এক্সটেন্ড করতে পারি চাইলে, এটা দিলাম 10, এটা দিলাম 12, এটা দিলাম 10। আবার এটা দিলাম 14। কি ঘটনাটা ঘটবে, স্ল্যাবের লোডটা কিভাবে যায়, আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান দিয়ে একটা লাইন আসবে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন আসবে। সিমিলারলি এদিক দিয়েও
45 ডিগ্রি অ্যাঙ্গেল কি হবে, লাইন হবে। এখন দেখবো কি আমরা শর্ট ডাইমেনশনে নরমাল ত্রিভুজ উৎপন্ন করে, আর লং ডাইমেনশন কি করে, এরকম ট্রাপিজিয়াম শেপ ফর্ম করে ফেলে। এটা খুবই সিম্পল জিনিসটা, কম ওই যে আয়তক্ষেত্র যদি ড্র করতে চাই, এখানে 45 ডিগ্রি লাইন ড্র করলে যেরকম যাবে, এখানে কি হবে, যেরকম যাবে। এখান থেকে ড্র করলে আবার যেরকম আসবে, এখান থেকে এরকম আসবে। তো বেসিক্যালি কি হয়, শর্ট ডাইমেনশনে ত্রিভুজ ফর্ম করে, লং ডাইমেনশন কি করে, ট্রাপিজিয়াম ফর্ম করে। তো সিমিলার জিনিসটা আমরা যে এখানে চিন্তা করতেছি, এখানেও ঘটনা তাই ঘটছে, যে আমাদের শর্ট ডাইমেনশন যেটা ছিল, এই শর্ট ডাইমেনশনে ত্রিভুজ উৎপন্ন করছে। আচ্ছা, আমাদের ডাইমেনশন যদি কম বেশি যদিও আছে, আমরা আপাতত এটা ধরে নিচ্ছি যে ঠিক আছে। হ্যাঁ, যেমন এই যে এখানে চিন্তা করলে এটা বড় এটা ছোট, তখন কি করবে, তখন আবার এদিকে ত্রিভুজ ফর্ম করবে, এদিকে আবার ট্রাপিজিয়াম ফর্ম করবে। আর এই সমান হয় তাহলে কি করবে, বেসিক্যালি এটা স্কোয়ার হয়ে গেলে এই পাশ দিয়ে চলে যাবে। আর এটা যদি ছোট হয় তো কি করবো, এটা এরকম, মানে এটা হচ্ছে কি স্ল্যাবের দুটো ডিস্ট্রিবিউটেড হওয়ার উপায়। এখন আমি যদি এই যে এই বিমটার কথা চিন্তা করি, এই বিমে কি করবো, এই যে জাস্ট এই স্ল্যাবটার এরিয়া নিব। এই স্ল্যাবটার এরিয়া আসলে মানে কিভাবে নিব, যেমন আমার যদি এটা এরিয়া বলছে 45 ডিগ্রি লাইন মানে কি, লম্ব সমান ভূমি, তাহলে এটা হচ্ছে তাহলে এটা হবে ছোটটার কি অর্ধেক, ত্রিভুজ যেহেতু এটা হবে 5, তাই এটা হবে কত, এটা হবে 5। সিমিলারলি এটাও হবে যেহেতু 5, এটাও কত হবে 5, মানে মাঝেরটা হচ্ছে মাত্র 2। কারণ আমাদের ট্রাপিজিয়াম যেগুলো, এটার মধ্যে শুধু এই ট্রাপিজিয়ামের জন্য হচ্ছে 2। এই ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়াম সেম, মানে আমরা এরিয়া বের করতে পারি। আর ট্রাপিজিয়ামের এরিয়ার সাথে আমি হাইট গুণ দিলে ট্রাপিজিয়াম এখানে এরিয়া কত, আমি যেহেতু করবো, আমি যে স্ল্যাবের এরিয়া যেটা, এরিয়ার সাথে আমি কি গুণ দেবো, স্ল্যাব থিকনেস গুণ দিব। স্ল্যাব থিকনেস গুণ দিলে কি পাবো, স্ল্যাব থিকনেসের সাথে আমার যেটা করতে হবে, কনক্রিট ইউনিট গুণ দিতে হবে, ইউনিট গুণ দিয়ে আমি যদি কি করি, আমি যদি বিম লেন্থ দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা এটা পেয়ে যাবো হচ্ছে স্ল্যাব লোড ফ্রম স্ল্যাব লোড ফ্রম স্ল্যাব ফিট পার ফিট আসবে ইউনিটটা। তো আমি এটা জাস্ট একটু দেখাই দিলাম, যেটা আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি। এখন আমাদের এই যে এই বিমের জন্য কয়টা এরিয়া আসবে, এই বিমের জন্য আমাদের এই যে এখানে দুইটা এরিয়া আসবে, এই বিমের জন্য একটা এরিয়া, আর এই যে এটার জন্য হচ্ছে যে দুইটা এরিয়া করেসপন্ডিং। এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো আর কি। আসলে এটা খুবই সিম্পল, আমরা পরবর্তী কোনোটা করতে শিখবো হয়তো, বাকি শিখে গেছি। আচ্ছা, আমাদের তো যেগুলো দেওয়া আছে, যে স্ল্যাব এন্ড লোড, এগুলো হচ্ছে স্ল্যাব থেকে আসছে, ডেড লোড এগুলো স্ল্যাব থেকে আসছে। আর কনক্রিট ইউনিটেড এফসি প্রাইম তো আমরা জানি অলরেডি, ওই এফসি প্রাইম FY 0.15 এই জিনিসগুলো তো অলরেডি জানি আমরা। আর এটা হচ্ছে যে রেইনফোর্স কনক্রিট ইউনিটেড। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমাদের কি করা উচিত, এই যে এখানে ম্যাথে আমাকে সিজমিক ডিজাইন করতে হবে। এখন কথা হলো যে আমাদের উইন্ডেড সিজমিক ডিজাইন যদি করতে চাই, আমাদের নর্মালি এগুলো কিন্তু বিল্ডিং বানাই ফেলছে না, এগুলো জাস্ট কি আমি একটা প্ল্যান ড্র করছি। আর সেই প্ল্যান অনুসারে আমার, আমি কয়তলা বাড়ি করবো, আমার তার আগে হচ্ছে যে একটা আইডিয়া থাকবে যে আমি এত কতলা বাড়ি করতে চাই। তো ওই বাড়ি করতে চাইলে মানে আমাদের এই জিনিস যেগুলো দেখতেছি, তো এইটা হচ্ছে যে বিম সাইজ, কলাম সাইজ, মানে এটা হচ্ছে অন কাইন্ড অফ, আমি বলা চলে হচ্ছে আমি চেক দিচ্ছি যে কতটুকু, এটা অলমোস্ট ডিজাইন শেষ হয়ে গেলে আমি হচ্ছে চেক দিচ্ছি। অথবা এটা এভাবে বলা যায়, আমি একটা একটা ফিক্স কিছু একটা ধরে ডিজাইন করলাম, তো ডিজাইন করার পরে দেখতেছি ক্রাইটেরিয়া গুলো স্যাটিসফাই করে কিনা বা অ্যাকচুয়ালি নিতে পারবে কিনা। তো যদি না হয় আমি আবার ট্রায়াল, আবার চেঞ্জ করব, আবার মানে হচ্ছে যে ডাইমেনশন গুলো চেঞ্জ করবো, আবার অ্যানালাইসিস করবো। তো এরকম রিপিটেটিভ ক্যালকুলেশন করার মাধ্যমে একটা ফাইনালি একটা মানে ডিজাইন কোয়ালিফাইড হবে। তো সেটা আসলে নর্মালি আমাদের এই যে বিহাইন্ড দ্য সিন যতগুলো ক্যালকুলেশন আছে, আমরা এখন হাতে হাতে শিখতেছি। তো এইগুলোর জন্য আমাদের ইটেক্স সফটওয়্যারে এইগুলো প্রত্যেকটা ভ্যালু ইনপুট দেওয়া যায় এবং সে অটো নিজেই ক্যালকুলেট করে নেয়, এটা হচ্ছে মজা। কিন্তু আমাদের কোনটা কিভাবে সেই জিনিসটা না জানলে আমরা এটা করতে পারবো না। সেই জন্য এই জিনিস, প্রত্যেকটা জিনিস আমাদের জানা দরকার। সাথে হচ্ছে যে যারা ভবিষ্যতে ডিজাইন করবেন তাদের জন্য এই আর্টক্লকের ইফেক্ট গুলো কাজে লাগবে। এটার জন্য কিছু এক্সেলও আছে, যে এক্সেল অনুসারে এই ভ্যালুগুলো বের করা যায়। তো সেটা হয়তো কোনো একটা ডিজাইন কোর্স আপনার মানে দেওয়া হতে পারে আর কি। ওকে, আমরা
মুভ করি সামনে, আমাদের ফার্স্ট অফ অল আমাদের যে বিল্ডিং যেটা আছে আমরা সেখান থেকে সেটাকে বেস ধরে আমরা আগাবো। আমাদের এক্সিস্টিং যে প্ল্যান আছে সেই প্ল্যানে কিভাবে লোড আসা উচিত বা কিভাবে আসতে পারে সেটা আইডিয়া করতেছি যে হ্যাঁ এবার লোড আসতে পারে, দেন সেই লোড অনুসারে আমাদের ডিজাইন দিকে আগাইতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যদি বলি যে এখানে আমাদের নরমালি দেওয়া আছে বিম আর কলাম। বিম আর কলাম যদি দেওয়া আছে, বিমের আসলে লোড কোন জায়গা থেকে আসে সেটাকে বোঝা উচিত। বিমের লোড গুলা বা বিমের লোড ক্যালকুলেশন কিভাবে করি, স্ল্যাবেরটা তো বুঝলাম যে স্ল্যাবেরটা কিভাবে করা যায়। বিমেরটার ক্ষেত্রে যেটা হবে, বিমের ক্ষেত্রে হবে যেটা ফার্স্ট অফ অল যেটা বের করতে হবে, বিম সালফাইড বের করতে হবে, যোগ হচ্ছে ওই যে লোড ফ্রম স্ল্যাব, যেটা লোড ফ্রম স্ল্যাব, এইটা বিমের মধ্যে অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে বিমের কাজ। তাহলে আমাদের বিম সালফাইড কেমনে বের করি? বিমের ডাইমেনশন দেওয়া থাকবে, সাপোজ হচ্ছে যে আমাদের ডাইমেনশন 12 বাই 12। আমি কি করবো, এটা 12 ইঞ্চি যেহেতু আমি এটাকে 12 দিয়ে ভাগ করবো, এটাকে 12 দিয়ে ভাগ করবো, কত হয়েছে ফিটের কি মানে ফিট স্কোয়ার হয়েছে। আমার এটার সাথে গুণ দিব কি, গুণ দিব হচ্ছে আমাদের কনক্রিটের ইউনিট 0.15 কেসিএফ, বা আমাদের আমরা করছি যে 150 পিসিএফ করছি, পাউন্ড পার কিউবিক ফিট। আর যদি কিলো পাউন্ড পার কিউবিক ফিট ফলে 0.15 হয়ে যাবে, মানে 1000 ভাগ করলে হয়ে যাবে। তো এটা হচ্ছে কি বিমের সালফাইড। এটা কি সালফাইডটা কিভাবে আসবে? সালফাইডটা আসবে হচ্ছে আমাদের ইয়াতে, সালফাইডটা আসবে কিভাবে, কিপার এটি। সো আমরা আবার তো আলাদা করেই করি, যদি একসাথে করতে হয় কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন বিম সালফাইড যেটা আছে, লুড সালফাইড যেটা আছে, এটা কি করবো আমরা, বিম লেন্থ গুণ দেবো কি দিয়ে, বিম লেন্থ। তো এটা সামেশন করবো বেসিক্যালি। আমরা এটা কিভাবে করবো একটু সহজ প্রসেসটা একটু দেখি। এখানে করে করে দেওয়া আছে, এই যে আমাদের ইন্টেরিয়র বিম যেটা 12 বাই 24 ছিল, আমার নিচে কি করছে, 12 কে 12 দ্বারা ভাগ করতে, 24 কে 12 দ্বারা ভাগ করতে, মানে কি বা 144 দ্বারা ভাগ করছি। ভাগ করলে আমাদের এটা পাইলাম কি, এটা ফিট স্কোয়ারে পাইলাম। আর 0.15 দিয়ে গুণ দিলে আমি হচ্ছে বিমের সালফাইডটা পেয়ে যাচ্ছি। তো সিমিলারলি আমাদের এক্সটেরিয়র কলাম 10 বাই 24 আছে, সেটার জন্য সিমিলার বের করতে পারি। এখন ডেড লোড অন বিম, এখন বিমের ডেড লোড সালফাইড থেকে কিভাবে আসতেছে, সরি সালফাইড থেকে কিভাবে আসছে সেটা এখানে বের করলাম। এটা হচ্ছে ইন্টেরিয়র, এটা হচ্ছে এক্সটেরিয়র, এটা খেয়াল রাখবো। এখন বিমের টোটাল আমাদের ডেড লোডটা কেমনে আসবে, সালফাইড থেকে একটা আসছে কত, আমরা একটু দেখি। আমরা করতে যাচ্ছি হচ্ছে এক্সটেরিয়র, এক্সটেরিয়রে আমাদের সালফাইড থেকে কত আসছে, এই এক্সটেরিয়র 0.25, 0.5 লিখলাম। 0.8টা থেকে আসছে দেখি, 0.8টা আসছে হচ্ছে আমাদের এই যে এখানে ডেড লোড দেওয়া আছে, কি ছিল ডেড লোড, যেহেতু আমাদের সালফাইড ইটসেলফ ডেড লোড। সো আমাদের স্ল্যাবের যে ওয়্যারটা আছে সেটাও একটা ডেড লোড দেওয়া আছে। তাহলে আমাদের এই ডেড লোড কত আছে, এক্সটেরিয়র 0.8, ইন্টেরিয়র 1.4। তাহলে 0.8 এর সাথে আমরা যদি 0.5 গুণ দিই, তাহলে আমি কি পেলাম, এই এক্সটেরিয়রের টোটাল ডেড লোড কতটুকু পার কিউব, মানে পার কিউব পার ফিটে আসে, পার ফিটে কত কিপ লোড আসে সেটা আমরা দেখে ফেললাম। এখন কথা হলো আমাদের পার ফিটে আসছে, বাট বিমের তো লেন্থ জানা আছে, তা আমাদের এটা হচ্ছে কি টোটাল বিমের লেন্থ। কারণ এই জিনিসটা দেখে যে কেমন বের করতে হয়, টোটাল বিমের লেন্থটা হচ্ছে আমাদের যে এরকম, আমাদের একটা প্ল্যান দেওয়া থাকবে, বিমের লেন্থ, এগুলো কি বিম, এগুলো হচ্ছে এক্সটেরিয়র বিম, এক্সটেরিয়র বিম। তো দেখি এটা কত আছে, 15 যোগ 15, দুই সাইডই আছে, তার মানে কি 15 যোগ 15 ইন্টু 2, এটা হচ্ছে বিম লেন্থ এই পাশে। এক্সটেরিয়র আর পাশে কত আছে, 16 যোগ 18 ইন্টু কত 2, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এক্সটেরিয়র লেন্থ। তাহলে একটু মিলাই, 15 যোগ 15 ইন্টু 2, 18 যোগ 16 ইন্টু 2, তো এটা পেয়ে গেছি। সিমিলারলি ইন্টেরিয়রে যে যোগ দেখি, ইন্টেরিয়রে যেখানে পাইছে 0.3 আর উপরে দেওয়া ছিল 1.4, যদি যোগ করলাম। আর লেন্থ, ইন্টেরিয়র লেন্থ কত হবে, ইন্টেরিয়র লেন্থ যদি দেখি, ইন্টেরিয়র লেন্থ এটা হচ্ছে আমাদের 16, হ্যাঁ দুইটা হচ্ছে 15, ইন্টেরিয়র দুইটা 15, একটা 16 একটা 18, আর আচ্ছা তিনটা 18, দুইটা 16, সরি বলছি, একটা 16, দুইটা 15, দুইটা 18। তাহলে আমরা একটু দেখি এখানে সেম কাজ কিভাবে করা হয়েছে। ওকে, মাঝে একটু ডিভাইডের সমস্যা হয়ে গেছিল। সামনে মুভ করি, আমাদের ইন্টেরিয়র দেখলাম দুইটা 15 আছে,
ইন্টেরিয়রে দেখলাম কি দুইটা, এটা 15 সাইড, দুইটা 18 আর 18। তো আমাদের ইন্টেরিয়র কি পাইলাম আমরা, লোড পেয়ে গেলাম। দেন কলামের জন্য সিমিলার ঘটনা, কলামের জন্য কি করতে হবে, এই যে কলামের যে ডাইমেনশন 140 দিয়ে ভাগ করলাম, 5 গুণ দিলাম। আর 10 কেন, কলামের লেন্থ হচ্ছে 10 ফিট করে, 10 দিয়ে গুণ দিলাম। আর 4 কেন, C1 হচ্ছে কয়টা আছে, 4টা আছে। মিলাই দেখি এই কলাম অন কয়টা আছে আমাদের, কলাম আছে এই দুইটা, 3টা, 4টা। কলাম সবগুলো সেম থাকলে আমাদের ইজি, বিম চেঞ্জ হতে পারে, কলাম সেম হতে পারে, এটা ম্যাটার করে না আসলে, সিমিলারিটি করতে হবে। এখন যদি আমি তো আপনাকে মানে কলাম, বিম কলাম এরকম আলাদা দেওয়া আছে, তো এখন এক্সটেরিয়র ইন্টেরিয়র এরকম না করে আলাদা যদি ডাইমেনশন দেওয়া থাকে, তারপর আপনি যদি যেরকম দেওয়া থাকে B1 এর ডাইমেনশন একরকম, B2 ডাইমেনশন একরকম, তখন আপনি কি করতে হবে, তখন হচ্ছে যে B1 যেগুলা, মানে যেগুলো B1 থাকবে সেগুলো ডাইমেনশন আলাদা নিয়ে কাজ করতে হবে। আমাদের তো ডাইমেনশন মানে এক্সটেরিয়রে সবগুলো সেম ছিল, আর ইন্টেরিয়রে সবগুলা মানে আমাদের B1 B3 সবগুলো সেম ছিল। এরকম হইতে পারে B1 B2 B3 সেম আলাদা হইতে পারে, তখন আলাদা করে ক্যালকুলেট করতে হবে। জাস্ট সিমিলার প্রসেস, তখন লেন্থ গুলো B1 এর জন্য এটা হবে, আর B3 এর জন্য জাস্ট যেগুলো হবে, মানে এটা প্ল্যান ওয়াইজ দেখে দেখে কাজ করতে হবে আমাদের, সেকশন দেখে দেখে কাজ করতে হবে। এটা মুখস্থ বুদ্ধিবিদদের কিছু নাই, এটা সিম্পল অ্যাজ ইউজুয়াল, এটার মতোই আর কি। তো আমাদের C1 4টা আছে, C2 দেখবো 4টাই আছে, C3 যেটা আছে, C3 আমাদের যে যাই, C3 কটা আছে, C3 একদম সেন্টারটাই C3 ধরছে। C1 দেখলাম 4টা, C2 দেখলাম যে 4টা, C3 আছে হচ্ছে একটা। তো C3 একটা আছে, তাই আমি কি করছি, যে 1 দিয়ে গুণ দিছি, 1 দিয়ে গুণ দিছি, তাহলে আমি আলটিমেটলি 2-3টা কি পেয়ে যাচ্ছি, 3টা এরকম লোড পেয়ে যাচ্ছি। আমার টোটাল প্রতি কলামে, প্রতিটা ফ্লোরে কলাম থেকে লোড আসছে কত, 15 কিপ। এখন নিচেটার কথা আছে শর্ট কলাম। এই শর্ট কলাম কেন বলতেছে আমাদের, দেখি যে এখানে নিচে বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোর যেটা আছে, এটা হাইট কত, 5 ফিট। তো আমাদের এটা 6 ফিট হইতে পারে, পিছনে মডিফাই করার জন্য 6 ফিট দিতে পারি, বা 8 ফিট হতে পারে, এনিথিং। তো আমাদের এই যে এখানে নর্মালি ক্যালকুলেট করছি কাজ জন্য 10 ফিটের জন্য, তো রেশিও দিয়ে আমাদের 10-এর জন্য হয় হচ্ছে সাপোজ 15, তো 5-এর জন্য কত হবে, 7.5, 6-এর জন্য দিলে আরেকটু চেঞ্জ হবে, 8-এর জন্য আরেকটু চেঞ্জ হবে, মানে আমাদের বেসমেন্ট হাইটের উপরে ডিপেন্ড করতেছে। নিচে একদম কলামের নিচে যেটা, যদি সিমিলার ডাইমেনশন থেকে আমাদের জন্য সুবিধা, ভেরিয়েবল থাকে কোনো ডাইমেনশন, তাহলে আমরা ওটাকে শর্ট কলাম ধরে নিলাম, অন্য কোনো কলাম ধরে নিতে পারি, দেন ওটা ওই ফ্লোর বরাবর আমাদের কি লোড আসে সেটা আমরা ক্যালকুলেট করলাম। এবার কোন একটা ফ্লোরে ডেড লোড কতটুকু আসে, সবগুলো বিমের লোড 134, আর হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের টোটাল ডেড লোড। এখন আমাদের ডেড লোডটা বের করলাম, এখন বিল্ডিং এর টোটাল ডেড ওয়াট, মানে বিল্ডিং এর ডেড ওয়াট কতটুকু আসে, বিল্ডিং এর ডেড ওয়াট কতটুকু আসে সেটা একটু দেখি। আমাদের ফ্লোর কটা, এই যে 3, 4, পুরো 5টা ফ্লোর, আমাদের কটা ফ্লোর, 5টা ফ্লোর। এভাবে দেখাই দাঁড়াও। এই একটা, এই যে 2টা, এই 3টা, 4টা, 5টা, এই পর্যন্ত 5টা চলে আসছে আমার। হ্যাঁ, তো এই পর্যন্ত 5টা চলে আসলে এখন কি এই নিচে যেটা বাকি আছে এটা কি, এটা তো লোড হচ্ছে অর্ধেক, 5টার জন্য 5 দিয়ে গুণ দিলাম, প্রতিটা ফ্লোরে লোড হচ্ছে 288, 288 ইন্টু 5। আর এই যে এটা হচ্ছে কি একদম নিচেরটা জন্য, নিচেরটার জন্য কি শুধুমাত্র কি শর্ট কলামে যে বিম তো লোড সেমই আছে, শর্ট কলাম লোডটা জাস্ট অর্ধেক করে দিছে, তাহলে আমাদের কি পেয়ে গেলাম, বিল্ডিং এর ডেড ওয়েট পেয়ে গেলাম আর কি। বিল্ডিং ডেড ওয়েট পেয়ে গেলে আমাদের আলটিমেটলি বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করতেছি। এখন কথা হচ্ছে যে লাইভ লোড, লাইভ লোডটা কিরকম হবে, এই যে দেখি এটা খুবই সিম্পল, আমার মতো ডেড লোড ক্যালকুলেট করতে হবে না। আমার লেন্থ যেগুলো, এই যে বিমের এক্সটেরিয়র লেন্থ গুলা বা ইন্টেরিয়র লেন্থ গুলো তো আমাদের আগের মতোই থাকবে, জাস্ট এই লোডে এই যে পোর্শনটাতে চেঞ্জ আসবে। তো এই পোর্শনটা কতটুকু দেওয়া আছে আমাদের, এক্সটেরিয়রের জন্য 0.6, ইন্টেরিয়র 1.2। আমি এই যে এক্সটেরিয়র 0.6 আর ইন্টেরিয়র 1.2 ইউজ করলাম, লাইভ লোড আমরা পেয়ে গেলাম বিম, মানে ইয়া থেকে, বিল্ডিং থেকে। তো লাইভ লোড আমরা হচ্ছে যে এখান থেকে বের করলাম, টোটাল হচ্ছে এত আসছে ওয়েট। এখন কথা হলো লাইভ লোডে আমরা কত গুণ দিচ্ছি, 6 দিয়ে, কারণটা কি, আমাদের একটু খেয়াল করি, লাইভ লোডের জন্য ক্যালকুলেট করতেছি বিমের জন্য। তো আমাদের 1 2 3 4 5, 5টা ফ্লোর আছে, এবং এই গ্রাউন্ড ফ্লোর যে বিম আছে সেগুলো ক্যালকুলেট করতে হবে, সেই বিমগুলো তো আমরা আগেও ক্যালকুলেশন নিয়েছি, তো এখন তো কলাম নিচ্ছে না, তো শুধুমাত্র ডেড লোড মানে লাইভ লোডের জন্য বিমের লোড গুলো নিচ্ছে। তাহলে এই 6 দ্বারা তাহলে গুণ দিলে কি চলে যাবে, 6টা ফ্লোর যেহেতু, গ্রাউন্ড ফ্লোর সহ, এটা কি আসে, এটা হচ্ছে আমাদের টোটাল বিল্ডিং এর লাইভ লোড চলে আসে।
তো এখন আমরা টোটাল বিল্ডিং এর ডেড লোড এবং লাইভ লোড জানি, এন্ড সেটার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে যে ডিজাইন আসলে করতে হবে। এখন চলে আসে আমাদের এতক্ষণ ধরে যা করছি তো সেগুলো আসলে কি, কোয়েশ্চেনে আমরা চলে আসি। আচ্ছা, কোয়েশ্চেন থেকে আমরা আমাদের এখানে মজার ইস্যু হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন থেকে মজার ইস্যু হলো এতক্ষণ ধরে যা করছি আমাদের এই যে C1, C2, C3 দেওয়া ছিল, এক্সটেরিয়র বিম, ইন্টেরিয়র বিম, টিপিক্যাল স্টোরি হাইট, ফ্লোর হাইট, ডেড লোড, লাইভ লোড, এই যে এই পর্যন্ত আমাদের আসলে আমরা কি করছি যে কোয়েশ্চেনের শুরু থেকে যে পর্যন্ত এতক্ষণ ধরে কাজ করছি, জাস্ট কি করছি আমরা লোড বের করছি। আমরা কি বের করছি? লোড বের করছি। এখন কথা হলো যে আমাদের এই লোড থেকেই বাকি ফার্দার এই অংশটা কাজ করতে হবে, মানে আমাদের এই জিনিসটার কাজ হচ্ছে এখন আমাদের এখন কি কি জিনিস আসলে লাগবে বা কি কি বলা, যেমন আমাকে বলছে ঢাকা সিটির জন্য দিকে জোন হচ্ছে কি টুতে, কারণ সেই জোনের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে কিছু জিনিস বা কিছু মান বের করতে হয়। সেটা আমরা কিভাবে বের করি সেটা আমরা একটা স্টেপ বাই স্টেপ দেখি। আমাদের আলটিমেটলি কি বের করতে হয় আমাদেরকে বলে যেটা, সেটা হচ্ছে যে এই প্রতিটা ফ্লোরে সিসমিক ফোর্স ক্যালকুলেট করতে হয়। এই সিসমিক ফোর্সটা কি? এটা হচ্ছে আমাদের ভি ইন্টু হচ্ছে ডব্লিউ আই এইচ আই ডিভাইড বাই সামেশন আই অফ ডব্লিউ আই এইচ আই। তো এখন কথা হচ্ছে ভি হচ্ছে আমাদের এস এ ডাব্লিউ, আবার এস এ হচ্ছে আমাদের টু থার্ড জেড আই বাই আর সিএস। সিএসটা ওই পাশে উপরে গুণাকারী আছে সম্ভবত। তো এখন আমাদের এটা হচ্ছে ভি এর ফর্মুলা। এখন আমাদের আলটিমেটলি যেটা করতে হবে এই যে এই এস এ, আচ্ছা সরি, এটা হচ্ছে এস এর ফর্মুলা। তো এস এ থেকে ভি বের করবো, ভি থেকে এফ বের করবো। এই এফটা হচ্ছে কি প্রতিটা ফ্লোরের উইন্ড ফোর্স, সরি প্রতিটা ফ্লোরে আর্থকোয়াকের যে ফোর্স আছে সেটা হচ্ছে এই এফ। তাহলে আমাদের হচ্ছে যে ফার্স্ট অফ অল ক্যালকুলেট করা উচিত এস এ, দেন আমরা ভি ক্যালকুলেট করবো। ভিটার পরিচয় কি? এস এর একটা কোএফিসিয়েন্ট, ভি হচ্ছে বেস শেয়ার, বের পরিচয় কি? বেস শেয়ার। আর এটা হচ্ছে কি ইচ force at each floor level, and force at each floor level। তাহলে আমরা এখানে একটু কাজ করি, সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের এসে যেটা সেটা তো দেখলাম। আচ্ছা, এবার আমরা একটু কোশ্চেনে দেখি কি কি জিনিস আমরা পাবো। ফার্স্ট অফ অল আমি কোন জোন, যে হচ্ছে যে জেড যেটা, যেটা জোন কোএফিসিয়েন্ট, যেমন আমরা ঢাকা সিটির জন্য ডিজাইন করতে যাচ্ছি, এটা কোশ্চেন বলা থাকার কথা। ঢাকা সিটি হচ্ছে 0.2, সিলেটের জন্য 0.4, মানে এটা হচ্ছে যে আমরা বলে দিব কোশ্চেনে, বা আপনাদের রিয়েল লাইফে ডিজাইন করতে গেলে যারা এটা দেখে, যে আপনাদের যে চার্ট দেখানো হয়েছিল আগে সেই চার্ট দেখে করবেন। এবার চলে আসেন আপনাদের এই জিনিসটা, এখানে কোশ্চেনের ফর্মুলাটা লেখা আছে একটা, সেটা হচ্ছে যে আই এর পরিচয় আগে পড়ে আসছেন, ইম্পর্টেন্স ফ্যাক্টর। তো সেই আই যেটা সেটা এখানে দেওয়া আছে 1। নর্মালি আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর সিসমিকের জন্য যেটা হয় সেটা একটু দেখি, সিসমিকের ইম্পর্টেন্স ফ্যাক্টর গুলো কিরকম হয়। আমরা আর্থকোয়েক ইম্পর্টেন্স ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলেছি, সেটা আমরা অনেকে দেখছি। মোটামুটি ওটা নিয়ে মানে ঝামেলা থাকা উচিত না। দেখি কোথায় আছে, মানে পার করে গেছে মনে হয়। আই যেটা দেখি তো, যেটা আচ্ছা আই এর ভ্যালুটা যে এদিকে দেওয়া আছে, অকুপেন্সি ক্যাটাগরি 1 আর 2 হলে আই এর ভ্যালু হচ্ছে 1, অকুপেন্সি ক্যাটাগরি 3 হলে 1.25, 4 হলে 1.5। আর অকুপেন্সি ক্যাটাগরি গুলো আমরা আগে পড়ে আসছি, আগে যেরকম চারটা ছিল এখানে সিমিলার ভাবেই চারটাকে ডিফাইন করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? জেডাই, আমরা এখান থেকে পেলাম বেসিক্যালি জেডাই পেলাম, সরি হ্যাঁ জেড পেলাম, আই পেলাম। বাট আর দরকার, কি দরকার? আমাদের আর দরকার। এবার একটা খেয়াল করি, আমরা কিন্তু স্টেপ ওয়াইজ যাচ্ছি, কি কি জিনিস দরকার আমাদের, কোশ্চেন কি গিভেন থাকবে সেটা দেখে। আমাদের ফার্স্ট অফ অল অকুপেন্সি ক্যাটাগরি দেওয়া আছে। আমরা নরমালি কোশ্চেন গিভেন থাকতেও পারে,
না থাকলে চার্ট দিয়ে দিয়ে লোকেশন বলে দেবে, সেটা বের করবো। এবার আমাদের আরো কিছু জিনিস দরকার, সেটা হচ্ছে যে আমাদের আর দরকার, সিএস দরকার। আর যদি আমরা বের করতে চাই, আর বের করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, যেমন আমি আর চাইলে বের করে ফেলতে পারবো না। যেমন একটু চারটে একটু দেখায় আসি, আর চারটে কিরকম হয়। এই আর সব থেকে ঝামেলা সিএস টা বের করতে। এই আর এর জন্য আমাদের হচ্ছে বিল্ডিং এর টাইপ এবং এই সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এই দুইটা থেকে আমরা দেখবো যে, যেমন এই যে এনপি, আমি যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয়, হ্যাঁ সাপোজ এই ডি যদি হয়, তাহলে আমি কখনোই কিন্তু এটা ডিজাইন করতে পারবো না। তখন আমাকে হচ্ছে যে উপরেটা, যদি কনক্রিট বিল্ডিং ডিজাইন করতে উপরেটা করতে হবে। তো এখানে এই ফ্যাক্টর গুলো আছে আর কি, মানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি আমাদের জানা দরকার। সহজ কথা হচ্ছে এটা। এই সিসমিক ডিজাইন ক্যাটাগরি দেখি একটু কেমনে জানতে পারি। সিসমিক ডিজাইন ক্যাটাগরির জন্য আপনাদের এই যে এইখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি দেওয়া আছে। সিসমিক ডিজাইন ক্যাটাগরি আমি তাহলে একটু সিলসিলাটা একটু বলি। আমাদের ফার্স্ট অফ অল জানা দরকার হচ্ছে, মানে আমরা কি কি জানা দরকার, তাই একটু ফ্লোটা আমরা বুঝবো। ফার্স্ট অফ অল আমাদের জানা দরকার আর অথবা সিএস, সেটার জন্য জানা দরকার হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি। সেটার জন্য জানা দরকার হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি, আহ সেটার জন্য জানা দরকার হলো, এটা জানার জন্য আর অথবা সিএস, এটা যে কোনটাই বলি না কেন। সিসমিক ডিজাইন ক্যাটাগরি জানার জন্য জানা দরকার কি, সাইট ক্লাস। সাইট ক্লাস প্লাস হচ্ছে জোন। তাহলে আমাদের জোন তো অলরেডি জেনে গেছি, যেমন জোন 2, আমাদের ঢাকা সিটি কোন জোন আছে, জোন 2 তে। আচ্ছা তাহলে আমাদের দরকার কি একটু খেয়াল করি, এই যে সাইট ক্লাস। এই সাইট ক্লাস থেকে আমরা হচ্ছে বেসিক্যালি দেখি একটা জিনিস এখানে। আচ্ছা আমাদের আর জানার জন্য এটা দরকার, সহজ কথা এটা আমি ক্লারিফাই করি। আর এর জন্য নট সিএস টা একটু কিছু লাগবে। আর জানতে হলে এসডিসি দরকার। এসডিসি জানতে হলে, আমাদের সাইট ক্লাস দরকার। সাইট ক্লাস তো সাইট ক্লাস, এই সাইট ক্লাস জানি কিভাবে, সাইটের ক্লাস জানি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের, এটা জানি এসপিটি ভ্যালু দ্বারা। এটা জানি হচ্ছে সাইট ক্লাস প্লাস জোন থেকে। আর এই সাইট ক্লাস জানি হচ্ছে আমাদের এসপিটি ভ্যালু দ্বারা। মানে এসপিটি ভ্যালু দ্বারা কিভাবে জানি সেটা একটু দেখাই। ফিল্ডে যারা কাজ করতে পারে সুবিধা হবে এই জিনিসগুলো জানতে, বুঝলে। মানে সবার জন্য, ডিজাইনারদের জন্য সুবিধা আলটিমেটলি। এই যে এখানে সাইট ক্লাস, সয়েলের ক্লাসিফিকেশন, যে আমাদের কোন ধরনের সয়েল আছে, সেই সয়েল ক্লাসিফিকেশনটা এখানে দেখতেছি। যে আমাদের এই যে এখানে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু বা এসপিটি ভ্যালু, তো এই এসপিটি ভ্যালু নিয়ে আমরা হচ্ছে মোটামুটি, মানে যারা জানি তো জানি, যে না জানি একটু দেখে নেব, জিও টেকনিক্যাল পার্ট এটা। তো আমরা আপাতত দেখাচ্ছি না এটা। এই সামনে একটু জেনে রাখি যে এসপিটি ভ্যালু বলতে কিছু একটা আছে, যারা জানি না আর কি। তো সেই এসপিটি ভ্যালুর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের আলটিমেটলি এই যে এখানে এসপিটি ভ্যালুর উপরে ভিত্তি করে সাইট ক্লাস এসবি, সাইট ক্লাস এসসি, সাইট ক্লাস এসডি। তারপর তো আমরা যেহেতু সয়েল মেকানিক্স পড়তেছি না, এক্সামের জন্য এই সাইট ক্লাসটা গিভেন থাকবে। তো সাপোজ আমাদের কোয়েশ্চেনে দেখি আমাদের জন্য সাইট ক্লাসটা কি আছে। কোয়েশ্চেনে আমাদের সাইট ক্লাস দেওয়া হচ্ছে এস সি, কারণ আমাদের এই এসপিটি ভ্যালুটা দেওয়া আছে কত, 15 থেকে 12, 15 থেকে 50 পর্যন্ত হচ্ছে এসসি, তাহলে এসসি দিলাম। জোন ঢাকার জন্য 0.2। তাহলে এইবার চলে আসি, আমাদের সাইট ক্লাস পাইলাম, জোন পাইলাম, তাহলে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি থেকে পাবো। হ্যাঁ, এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি। তাহলে আমাদের সাইট ক্লাস পেলাম কি, আসছি, জোন পেলাম 2, অকুপেন্সি ক্যাটাগরি 3টা জিনিস, আর অকুপেন্সি লাগে। আচ্ছা ভুলে গেছি এখানে, এই যে উপরে লিখতে হবে, কি করে জানি লিখছিলাম, পাপ হচ্ছে অকুপেন্সি। এই 3টা জিনিস দ্বারা কি হয় আমাদের এই ডিজাইন ক্যাটাগরি তৈরি হয়। আমাদের অকুপেন্সি ক্যাটাগরি কিসের মধ্যে পড়ে, রেসিডেন্সিয়াল যেহেতু 2 এর মধ্যে পড়ে, শুধুমাত্র 4 এর জন্য ওইটা অকুপেন্সি ক্যাটাগরি 4, মানে কি হসপিটাল, এই ফায়ার ব্রিগেড, মানে এগুলো সবগুলো কি স্পেশাল ডিজাইন করতে হবে, এই সবগুলো ঠিক। এগুলো এক্সেপশন, না, মানে এগুলো হচ্ছে খুবই রিস্কি বিল্ডিং। আচ্ছা এই সাইট ক্লাস এসির জন্য আমাদের জোন 2 থেকে ডিজাইন করতে পারি আমরা। একটা হচ্ছে কি এসডিসিসি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি হচ্ছে কি আমাদের সি। তাহলে আমাদের এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি। আমাদের পরীক্ষাতে আসলে এত কিছু লিখতে হবে না, আমরা ডিরেক্টলি অকুপেন্সি যেটা গিভেন
কিছু কিছু গিভেন থাকে পরীক্ষা কোয়েশ্চেন দেখতে বড় কিছু লিখতে হবে না। যেমন আপনি ডিরেক্টলি চাইলে সাইড নোটে যে আই ইকুয়াল টু 1 লিখতে পারেন, জেড ইকুয়াল টু 0.2 লিখতে পারেন, সাইড গিভেন ক্যাটাগরি এসডিসি লিখবেন। হ্যাঁ, অকুপেন্সি ক্যাটাগরি 2 এটা লেখা যেতে পারে, না লিখতে সমস্যা নাই। এই যে এরপরে চলে আসে আমাদের আর। আর হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, শুধু আর লিখলেই হবে, আমরা বুঝবো যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। আর যদি লিখি তাহলে কি ঘটনাটা ঘটবে, আর মানে ঠিক আর এর জন্য আবার যে এখানে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, আমরা যেহেতু কনক্রিট বিল্ডিং ডিজাইন করতে চাচ্ছি, তো সেই কনক্রিট বিল্ডিং ডিজাইন করতে গেলে আমাদের আর এর ভ্যালু দেখি আমরা এখানে কি কি দেওয়া আছে। ওএমআরএফ আছে, আচ্ছা, অর্ডিনারি রেজিস্টিং কনক্রিট মোমেন্ট ফ্রেম, ইন্টারমিডিয়েট রিইনফোর্সড কনক্রিট মোমেন্ট ফ্রেম, আইএমআরএফ এন্ড স্পেশাল রিইনফোর্সড এসএমআরএফ যেটা, হ্যাঁ, স্পেশাল রিইনফোর্সড কনক্রিট মোমেন্ট ফ্রেম। এটার জন্য দেখি আমার তিন বিল আছে, 3, 5, 8, মানে কার উপর ডিপেন্ড করতেছে, এই সাইড ক্লাসের উপরে, এসডিসিসি, সরি, এসডিসিসি এর উপরে, মানে এসডিসি এর উপরে। তো এসডিসি আমাদের কত, সি, তো সি এসডিসি কি তিনটার জন্যই আমাদের, তিনটা না, এই যেটার জন্য নট পারমিটেড, কারণ আমি এই এনপি এনপির জন্য এখানে ডিজাইন করতে পারবো না, এটা বাদ। এবার আছে হচ্ছে এই দুইটা, তো এই দুইটার মধ্যে আমাদের হচ্ছে যে কি করতে হবে, নর্মালি যেটা মিনিমাম স্যাটিসফাই করে আসলে সেটাই আমরা নিয়ে কি করব, ডিজাইনটা করবো আসলে। হ্যাঁ, তাহলে আমাদের খরচ কমে আসবে, কারণ আমি শুধু শুধুই তো হচ্ছে যে এরকম করবো না যে স্পেশাল রেইনফোর্স দিতে গেলে আমাদের মানে খরচ যেটা বা কস্ট যেটা সেটা বেশি চলে আসবে, তো সেটা আমরা করতে চাচ্ছি না আর কি। ইন্টারমিডিয়েট রেইনফোর্সড কনক্রিট ফ্রেম যেটা, সেটাতে আমরা এসডিসিসি যেহেতু, তো আমাদের ইন্টারমিডিয়েট কনক্রিট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট রেইনফোর্সড কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যেটা আছে, কারণ এখানে আর ভ্যালু বা রেসপন্স ডিরেকশন ফ্যাক্টর কত আমাদের এখানে 5, তো আমরা রেসপন্স ডিরেকশন ফ্যাক্টর পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1.5, ভুল বলছি, রেসপন্স ডিরেকশন ফ্যাক্টর কত দেখলাম আমরা 5 পেলাম। এইবার এইবার ঘটনা ঘটছে সেটা কি, আমাদের দরকার আমরা কি পড়ছি একটু আগে, আমরা পড়ছি হচ্ছে এইটা। তো থার্ড জায়গায় পাই আর সিএস, আমি জেড জানি, আই জানি, আর জানি, সিএস জানা দরকার। তো সিএসটা আমরা, সিএস এর কোএফিসিয়েন্ট, এটা কার উপর ডিপেন্ড করে, সিএস টা কিরকম হয় সেটা একটু দেখি, যে আমাদের সিএস টা কিরকম হয়, কার মতো হয়। সিএস এর জন্য যে সিএস এর জন্য 4টা ইকুয়েশন দেওয়া আছে, কি কয়টা ইকুয়েশন, 4টা, এবং 4টা কন্ডিশন, আপনি পরীক্ষা হলে একটা ইউজ করবেন। তো 4টা কন্ডিশনের মধ্যে আমাকে দেখতে হবে যে হচ্ছে যে এইখানে এস যেটা, এই যে এখানে কিন্তু সাইড ক্লাস অনুসারে এস এগুলো দেওয়া থাকবে চার টেবিলে। তারপরে আমাদের এই যে টিবিও দেওয়া আছে, টিসিও দেওয়া আছে, এখানে টিসি দেওয়া আছে, টিডি দেওয়া আছে, আর ইটা হচ্ছে, এইটার নাম হচ্ছে আমাদের ড্যাম্পিং ফ্যাক্টর। এটার নাম কত, ড্যাম্পিং ফ্যাক্টর। 5 দিলে এটার মান, সরি, এটার মান আমাদের এই যে ড্যাম্পিং ফ্যাক্টরটা উপর ডিপেন্ড করে। এটার হচ্ছে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, বেসিক্যালি বলতেছি, কোএফিসিয়েন্ট দেখি আমাদের কি নামে দেওয়া আছে। হ্যাঁ, এই যে ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর, স্যার ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর, এটা ভ্যালু দেওয়া আছে কত, 1। তাহলে এই এটার ভ্যালু 1 থাকে, তাহলে আমাদের আলটিমেটলি একটু খেয়াল করি, এই যে এখানে 1 বসাইতে পারি, মাথা কথা শুধু টি নিয়ে। এখন টিটা কি, টিটার নাম হচ্ছে আমাদের বিল্ডিং এর পিরিয়ড। সেই পিরিয়ডটা কি, সেই পিরিয়ডটা হচ্ছে আসলে, আমরা যদি একটু দেখি, পরে বা নিচে কোথায় আছে, আচ্ছা, এই যে ন্যাচারাল টি, সিটি এইচ ইনটু দি পাওয়ার এম, এই যে হচ্ছে বিল্ডিং এর হাইট মিটারে, বিল্ডিং এর হাইট কি হয় মিটারে, একদম পুরো হাইট, পুরো বিল্ডিং এর হাইট। তো 15 তলা 150 কে, 15 তলা এটা কত হবে, 150, আমাদেরটার জন্য যদিও বেসমেন্ট নিচে হাইট আছে, দ্যাট মিনস হবে কত, 155, 155 ফিট বাই 3.28 দিলে কি হবে, ফিট মিটারে নিয়ে হয়ে যাওয়া হয়ে যাবে। আর সিটি আমাদের নিচের দিকে চার্টে দেখি একটু, এই যে এই চারটাতে আমাদের সিটির ভ্যালু কি আছে গিভেন, মানে আমাদের কনক্রিটের মানে বিল্ডিং এর টাইপের সিটি ভ্যালু গিভেন। আর এই এম যেটা, এটা হচ্ছে কি, এখানে একটা কোএফিসিয়েন্ট, এম এর একটা কোএফিসিয়েন্ট। তো এম এর ভ্যালু কি আছে, যে করেসপন্ডিং, মানে আমাদের ফ্রেমটা কিরকম সেটার উপরে কি আছে, এম এর ভ্যালুটা দেওয়া আছে আলটিমেটলি। তো তাইলে আমরা এখান থেকে কি পাচ্ছি, টি যেটা আমাদের আমাদের জন্য, আমরা সিএমআরএফ মানে কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম ডিজাইন করতেছি। স্টিল মুভমেন্ট, স্টিল স্ট্রাকচার কেউ ডিজাইন করতে গেলে তারা এটা ইউজ করবে। হ্যাঁ, আর যেগুলো আমাদের হচ্ছে যে এই যে এই ওয়াল আদার স্ট্রাকচার সিস্টেম, এটা কি, যদি আমরা কেউ শেয়ার ওয়াল দিই, শেয়ার ওয়াল দিলে আমরা এই যে এটা ধরে ডিজাইন করবো। হ্যাঁ, তাহলে আমাদের এখানে ন্যাচারাল টাইম পিরিয়ড কি হবে, যে 0.0466.9, এটা দিয়ে কি করলেই
আমরা টাইম পিরিয়ড পেয়ে যাবো। এখন টাইম পিরিয়ডের রিলেশনটা কি? এই টাইম পিরিয়ড দেখি, আমাদের এই টাইম পিরিয়ড থাকলে আমরা কি পেয়ে যাবো আলটিমেটলি? কি সুবিধা আছে? এই টাইম পিরিয়ড থাকলে আমাদের মিলাইতে হবে সেই টাইম পিরিয়ডটা কোন রেঞ্জের মধ্যে পড়ে। আমাদের সাপোজ আমাদের কত আসে একটু খেয়াল করে দেখি। আমাদের আসে হচ্ছে আমাদের বিল্ডিং এর যে হাইট, কয়তলা, 5 তলা ছিল মনে হয়। আমাদেরটা আসছে এই 55, 3.2 দেওয়া করলাম, 55 ফিট ছিল। তাহলে আমি আলটিমেটলি এই টাইম পিরিয়ড পেয়ে গেছি 0.589। টাইম পিরিয়ড যদি পেয়ে যায়, তাহলে আমাদের এই যে 1.59 ধরলাম, সেটা কোন? টিভি কত? টিভি তো এখানে পাইলাম 0.2, টিসি কত? 0.6, সাইড ক্লাস সি এর জন্য আমরা এই রেঞ্জের জন্য ভ্যালু দেখতেছি। টিভি এবং টিসির মধ্যে বসে, টিভি এবং টিসির মধ্যে বসে, তো আমাদের এই সিএস এর ফর্মুলা যদি এরকম হচ্ছে, আমার ভ্যালুটা হচ্ছে 0.6 থেকে সামান্য বড় হয়েছে বা 0.8 আসছে, তখন কি তো এই টিসি এবং টিডির মধ্যে পড়তো, টিসি এবং টিডির মধ্যে পড়তো। যদি তার থেকে বেশি আসতো, মানে এই রেঞ্জ থেকে যদি বেশি আসতো, তাহলে আমাদের কি করা লাগতো? আমাদের হচ্ছে যে এই টিসি এবং টিডি ফর্মুলা দেখতাম, এবং যদি 4 সেকেন্ডের নিচ পর্যন্ত হয় তাহলে আমরা ডিজাইন করতে পারি। 4-এর উপরে আসলে আমাদের আর ডিজাইন করার সাধ্য হয়, নরমালি আসেও না, টাইম পিরিয়ড এত বেশি আসেও না। এত বেশি আসলে আর বিল্ডিং টিকে থাকতে পারে, এবং সেটা আসলে আমাদের মানে ওই জন্য লস প্রজেক্ট। তো আমাদের সিএস পেয়ে গেলাম, সিএস বের করে শিখলাম এতক্ষণ ধরে। সিএস যদি পাওয়া যায়, সিএস পেয়ে গেলাম, আমাদের ফর্মুলা বসে এটা 1 বলে দিছে, তাহলে আমাদের সিএস পেয়ে গেছি। এস এ এস এ সমান 2/3 যেটা সিএস বাই আর, এটা ফর্মুলা শিখছি। 2/3 যেটাই সিএস আই সবগুলো ভ্যালু বসাইছি, বসাই দিলে আমাদের এস এ ডাব্লিউ পাইছি। আচ্ছা, এবার বেস শেয়ার, বেস শেয়ার এস সমান কি জানি? এস এ ডাব্লিউ জানি, এস এ ডাব্লিউ। তাহলে আমাদের এস এর মানটা বসাইছি 0.0767, ডব্লিউ ডব্লিউ এর মধ্যে আছে। ডব্লিউটা কি আসলে? ডব্লিউটা হচ্ছে আমাদের সিজমিক ওয়েট। ডব্লিউটা কি? সিজমিক ওয়েট। তাইলে আমাদের এই ডব্লিউ ক্যালকুলেট করার জন্য আমাদের কিছু জিনিস ক্যালকুলেট মানে কনসিডারেশন নিয়ে আসতে হবে। আচ্ছা, যদিও ভিডিওটা মনে হয় লেন্দি হয়ে যাচ্ছে। সিজমিক ওয়েট ক্যালকুলেশনে যে ছিলাম, সেটা হচ্ছে আমাদের এই ডাব্লিউটা ক্যালকুলেট করা দরকার। ডাব্লিউটা আসলে ক্যালকুলেট আমাদের ইন্ডিভিজুয়ালি করতে হবে। কথা হচ্ছে যে আমাদের সেটা কিভাবে করবো? আমরা ম্যাথে শেষ পর্যন্ত চলে আসছি। এই ডাব্লিউটা ক্যালকুলেট করতে পারলে তখন কাজ শেষ। তা আমরা একটা কাজ করি, প্রতিটা ফ্লোর লেভেলে আমাদের ডাব্লিউ ক্যালকুলেট করে ফেলি। যেমন রুফে যদি ডাব্লিউ ক্যালকুলেট করতে চাই, রুফের জন্য কিরকম আসবে? রুফের জন্য ডাব্লিউ ক্যালকুলেট করতে চাইলে আমাদের আলটিমেটলি একটু খেয়াল করি, প্ল্যান খেয়াল করি আসলে, প্রতিটা ফ্লোর লেভেলে একটু খেয়াল করি কিরকম হবে। এই যে রুফে, যদি খেয়াল করি আমাদের কি দরকার? ডাব্লিউ এফ রুফের জন্য কি যেহেতু আসবে, 4F এর জন্য যেহেতু আসবে, 3F এর জন্য যেহেতু, 2F এর জন্য আসবে এতটুক, 1F এর জন্য আসবে এতটুক। কয়টা আসছে এখানে? জিএফ এর জন্য আসবে কত? জিএফ এর জন্য আসবে হচ্ছে এই যে এখানে একটু, বেস ফ্লোরের জন্য একটু। তাহলে আমাদের প্রতিটা ফ্লোর হাইটে কিন্তু এখানে হচ্ছে কাহিনী হচ্ছে, কারণ আলটিমেটলি 7টা মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে বেস জিএফ 1F 2F 3F সবগুলোর জন্য আলাদা করে আসবে। তাইলে আমাদের এখানে এটা ক্যালকুলেট করি রুফের জন্য। আমাদের কেন বলতেছি রুফের জন্য ডেড লোড যেটা আছে, এখানে ইন্টারেস্টিং একটা কথা আছে। আমাদের প্রতিটা ফ্লোর লেভেলে ডেড লোড, টোটাল ডেড লোড কত পাইছি? 76.8 যোগ 98.4, এটা হচ্ছে প্রতিটা ফ্লোর লেভেল টোটাল লাইভ লোড। মজার বিষয় হলো আমাদের এই সিজমিক ফোর্স বা লোড ক্যালকুলেশনে যেটা করতে হয় সেটা হচ্ছে ডেড লোড তার মতোই আসবে। যেমন ডেড লোড আমি যদি চিন্তা করি রুফের ক্ষেত্রে, রুফ তো যেরকম ছিল, তো রুফের
ক্ষেত্রে যেটা হবে, বিম তো আমাদের ওকে, বাট ফ্লোর লেভেল চিন্তা করতেছি, এখানে কি হবে, Just এটা অর্ধেক কন্ট্রিবিউশন আসবে। তাই অর্ধেক হলে কলাম হাইট কি হবে, অর্ধেক হয়ে যাবে, মানে কলামের লোডটাও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ডেড লোডটা কি হয়ে গেছে, আমাদের ডেড লোড আগের মতোই আছে, বিমের গুলো কলাম লোডটা কি হয়েছে, অর্ধেক হয়েছে। আমি এখানে একটু ডেড লোড করেছি। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এই জায়গাতে আমি ইচ ফ্লোরে যতটুকু লাইভ লোড পাবো, তার 25% হচ্ছে আমাদের এই আর্থ সিজনিং ক্যালকুলেশন জন্য নিয়ে আসতে হয়। এটা মোটামুটি জানান, 25% আমরা মনে রাখবো। লাইভ লোডটা 25% ধরে ক্যালকুলেট বা 0.25 ধরে ক্যালকুলেট করলে আমি লাইভ লোড পেলাম। টোটাল লোড কত আসে, এই যে ডেড লোড যদি লাইভ লোড করি, টোটাল লোড চলে আসছে। তো সিমিলারলি আমাদের যে চিন্তা করি, আমাদের পাঁচতলা, আমাদের ভেরিয়েশন গুলো কোথায় যায়, রুফে আসবে একটা ভেরিয়েশন। আমার একদম আমি যখন জিএফ এর কথা চিন্তা করব, জিএফ এর নিচে কি আছে, বেজ আছে, কি আছে, বেজ আছে। তাইলে মজার ইস্যু কি, জিএফ এর উপরে কত ছিল, 1F ছিল, এটা তো 10 ফিট ছিল। কত ছিল এটা, 10 ফিট। একটু বড় করে ড্র করেছিল, দেখতে সুবিধা হবে। নিচে নিচে ড্র করি। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমাদের, এটা ধরলাম গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে 1F। এখানে কত, 10, এখানে কত, 5। আমার বেজের জন্য কন্ট্রিবিউশন কত আসবে, 5-এর অর্ধেক কত, আড়াই, আড়াই। আর জিএফ এর জন্য কত আসবে, আসবে কত, জিএফ এর জন্য উপরে আসবে 5, নিচে আসবে কত, আড়াই, তাহলে 7.5। জিএফ এর জন্য কত, জিএফ এর জন্য করলাম, এটা হচ্ছে 7.5। আর একদম রুফের জন্য কত হবে, রুফের জন্য হচ্ছে 5। আর বাকি ফ্লোর গুলো সবগুলোর জন্য কত হবে, 10 ফিট করে। কেন, এই কারণটা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি। তাহলে দেখি আমাদের লাইভ লোড নিয়ে কোনো মাথা ব্যথা নেই, লাইভ লোড সবারই কি হবে, ওই যে টোটাল যে লাইভ লোড ছিল তার 25%। টোটাল বলতে প্রতিটা ফ্লোর লেভেলে যত টোটাল ছিল আর কি। তাহলে আমরা টোটাল রুফে লোড পেলাম, 4F এর লোডটা আমরা টোটাল পেয়ে গেলাম। এবার ডেড লোড 4F এর জন্য, আচ্ছা এই যে এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে, এটা আসলে জিএফ, আসলে কি জিএফ, এটা 4F না। জিএফ এ 7.5 পেয়েছিলাম কোথায়, আমরা জিএফ এ পেয়েছিলাম। এটা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি কি, জিএফ এর জন্য, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিসের জন্য, জিএফ এর জন্য। আর ডব্লিউ বেজে কত হবে, বেজে কত হয় যে 2.5 ফিট, মানে আড়াইয়ের জন্য। যেমন আমরা টোটাল কলামে 10 ফিট যদি কলাম হইতো, আমি 15 পাইতাম লোড টোটাল, 2.5 ফিট কলামে যে লোড করতে পারবো সেটা আমি এখানে দেখতেছি আর কি। এই বেজে লোড, বেজে আছে। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, বেজে কিন্তু কোনো বিম নাই, হ্যাঁ, জাস্ট কলাম, তো কলামের লোডটাই শুধুমাত্র আসছে। হ্যাঁ, খুবই কম, খুবই কম অ্যামাউন্ট। বিমের লোডটা অনেক বেশি, লাইভ লোডটা এখানে কোনো লাইভ লোডও নাই আসলে, বিম নাই, লাইভ লোডও নাই। তাহলে আলটিমেটলি এই যে এইটা হচ্ছে আমাদের ফাইনাল কন্ডিশন। ফাইনাল চেহারা যদি চলে আসি, এফ এফ এক্স বের করতে চাচ্ছি আমরা। এখান থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমরা সাজাইলাম, আগের মধ্যে সাজাইলাম। তো বৃষ্টির নিচে থেকে সাজাইলাম, কেউ উল্টা ভাবে সাজাইলে কোনো মানে আহামরি সমস্যা হবে এরকম কিছুই না, একই কথা আসলে ঘুরে ফিরে। তো এখানে কি কি জিনিস দেখতেছি, সিজমিক ওয়েট যেটা প্রতিটা ফ্লোরে, যেমন রুফে দেখে আসছি, রুফের ফ্লোর কত ছিল, 325। আর গ্রাউন্ড ফ্লোর আছে 328, বাকি গুলাতে 332, বেজে 3.77, বেজে 3.77, রুফে আছে 3.325, আর বাকি গুলাতে হচ্ছে 332, আর জিএফ 328। হাইট, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে, আমি যেভাবে সাজাই হাইটটা একটু মেনটেন করবো, হাইটটা কি বেস থেকে কনসিডার করতে হবে। উইন্ডোর ক্ষেত্রে হাইট কেন কনসিডার করছিলাম আমরা, হচ্ছে যে কোথেকে, জিএফ থেকে, মানে জিএফ এর উপরে হাইট ছিল। আর এখানে উইন্ডো হাইট ছিল আমাদের জিএফ এর উপরে কত হাইট ছিল। আর এখানে চিন্তা করতে হবে বেজের উপরে কত হাইট আছে, যেহেতু আর্থকোয়াক বেসমেন্ট রিলেটেড, বেজের উপরে যতটুকু হাইট আছে, যেমন আমাদের বেস থেকে 0 ধরলে, আর উপরে বেন্ডের লগে হইলা দিতাম সবটা
আচ্ছা, তাহলে এই জিনিস দুইটা হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে প্রতিটা ফ্লোরের সিজনিং, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো এবার আমাদের কি এটা সেটা দরকার। আলটিমেটলি আমাদের কেটা কি দরকার সেটা দরকার। কে যেটা এটা জানতে হলে আমাদের সবশেষ কেটা কি আসলে। আচ্ছা, কেটা বেসিক্যালি আমাদের টাইম পিরিয়ড এর উপর ডিপেন্ড করে। এই যে এখানে চলে আসছে এই জিনিসটা, এটা মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে যে কে ইকাল টু ওয়ান যদি আমাদের টাইম পিরিয়ড মানে টি, টি যেটা আমাদের সিটে চেক দিতে পারে আমরা বের করছি সেটা দেখছিলাম টিটা হচ্ছে 0.59 আসছিল। দ্যাট মিনস এটার মধ্যে পড়ে না, এই দুইটা মাঝামাঝি পড়ে, ইন্টারপোলেশন করতে হবে। যেমন আমার আসছিল কত 0.59, আমি কি বলছি, আমি বলতেছি হচ্ছে ওয়েট, আমি বলতেছি কে ইকুয়াল টু ওয়ান যখন টি ইকুয়াল টু 0.5, আর কে ইকুয়াল টু 2 যখন টি লেস দেন ইকুয়াল 2.5। হ্যাঁ, তো সরি গ্রেটার দেন ইকুয়াল টু 0.5। আর একটা কথা বলা আছে কি, আচ্ছা এটা একটু একটু কারেকশন করতে হবে, এটা একটু 2.5 হবে। লিনিয়ার ইন্টারপোলেশন বিটুইন 1 and 2 ফর আদার পিরিয়ডস। এক আর আমি ইন্টারপোলেশন করতে হবে, আমি ধরে নেব কি, আমি আসলে ধরে নেব এরকম ধরে নেব, আমি এটাকে এরকম ধরে নেব আর কি। গ্রেটার দেন এগুলো মুছা আমি এটাকে ধরে নেব হচ্ছে ইকুয়াল, যে এটা হইলে এটা হয়, আমার টি হচ্ছে 0.59। আপনার কি ওই ইন্টারপোলেশন করতে অনেক সবাই হচ্ছে ওই এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ওইখান থেকে ইন্টারপোলেশন করে আমরা কে বের করতে পারবো। আমাদের এখানে কে বের করে দেখাইছে, কে কত দেখি, আমাদের এখানে কে বের করে দেখাইছে হচ্ছে ওরা ইন্টারপোলেশন করে 1.05। তা আমি এটা কি আপনারা ইন্টারপোলেশন করে বের করতে পারবেন। কে বের করতে পারলে এই যে ডব্লিউ আই প্রতিটা ফ্লোরে এইচ আই কে দিয়ে এইচ আই টু দি পাওয়ার কে দিলে আমাদের এই বেরগুলো আসে। তো আমরা সবগুলো বের করতে পারবো, সিম্পলি ক্যালকুলেটর করলে হয়ে যাবে। এখন আমি ডব্লিউ আই এর সামেশন যেটা, এটা হচ্ছে টোটাল লোড ডব্লিউ, এই ডব্লিউটা হচ্ছে আমাদের, এই ডব্লিউটা হচ্ছে এস এর জন্য ডব্লিউ। তাহলে এই যে এই ডব্লিউটা কি তাহলে, দেখেন এইখানেও আমরা আগে যে ডব্লিউ করছিলাম সেটা কিন্তু ডেড লোড ছিল, কি ছিল, ডেড লোড ছিল। আপনি লাইভ লোড টোটাল যে লাইভ লোড ছিল তাকে যদি 25% করে দেন তাহলে কিন্তু ওই ডব্লিউটাও আপনার হয়ে চলে আসে। তাই যে আমাদের ওটা আগে না করলে আসলে দরকার নাই, মানে এই জিনিসে যে এটা করা, এটা করার খুব একটা প্রয়োজন নেই আসলে। এই যে এখানে আমরা টোটাল ডেড লোড বের করছিলাম যে উপরের দিকে আমাদের হচ্ছে যে এটা কোথায় নিচে মানে এই টোটাল যে বিল্ডিং ওয়ার যেটা বের করতে হয়, খুব একটা প্রয়োজন নাই আসলে। তো চাইলে এখানে টোটাল যে ডব্লিউ যেটা এস ডব্লিউ ভি এস ডব্লিউ এটা বের করতে পারি, লাভ নাই তো আলটিমেটলি করে, কারণ হচ্ছে ওইখানে তো আমার ওই টেবিল বের করে লাগতেছে, সেইগুলো যোগ করাটা আসলে আরো লস প্রজেক্ট। আমি এই পর্যন্ত মানে এখানে যেটা করতে পারি এইগুলোর জন্য আমি ওই যে টোটাল ফ্লোর মানে প্রতিটা ফ্লোরে ডেড লোড কত হচ্ছে সেটা জেনে রাখতে পারি, তো সেটা কাজে দিবে আর কি। আচ্ছা তাহলে এই বিল্ডিং ডেড ওয়াইড যেটা আছে এটা এখানে আপাতত বের করার প্রয়োজন নেই, আমরা যে নিচের দিক থেকে বের করে নেবো। আর এখানে বের করতে চাইলে এই টোটাল যে ডেড লোড আছে, টোটাল ডেড লোড, এই টোটাল ডেড লোড আছে আর লাইভটা 25%, দুইটাকে যোগ করলেই আমরা কি বেরোবো, ওই যে সিজনিং ওয়াইডটা পেয়ে যাবো আর তাহলে আর কি।
তাহলে আমাদের আলটিমেটলি যেটা হচ্ছে, আমি যে এটা অ্যাজ এ ভিগন টেস্ট সেটআপ লেভেল। এখন মজার কথা হলো এই যে এই সবগুলোকে যোগ করলে কি আসে? এই সামেশন অফ ডব্লিউ এইচ এ টু দি পাওয়ার কি এই নিচের পার্টটা চলে আসে। এই যে সবগুলো যোগ করলে কি আসে? এই যে এই পার্টটা চলে আসে। এখন আমাদের ফ্যাক্টরটা কি আসে? এই সবগুলো এই যে এই ভ্যালুটাকে আমরা সবগুলোকে কি করব? সবগুলোকে হচ্ছে আমাদের এই যে এই ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই মানে ভাগ করে দেব। তাই তো করছি এই ডব্লিউ এইচ এই যে ডব্লিউ আই এইচ টু দি পাওয়ার কি ওটাকে ডব্লিউ সামেশন দিয়ে কি করছি ভাগ করছি। তো এখানে এই সবগুলো ভ্যালুকে যে ৬৯,৭৭২ ভাগ করলে এই প্রত্যেকটা ফ্যাক্টর গুলোকে সেম কাজই করব। তাহলে এই ফ্যাক্টর যদি পাই তার মানে কি আমি সবগুলো যে ভ্যালু পেয়ে গেছি। এটা যদি পাই তাহলে আমি এই যে ভি এর মান জানি অলরেডি। তো কি জানি? ভি জানি। তাহলে আমাদের ভি যেটা আছে ভির সাথে কি করব? এই ফ্যাক্টর গুলো গুণ দিব। তাহলে ভির সাথে গুণ দিলে কি পাবো? এই সবগুলো বের পেয়ে যাবো। আমাদের ভিটা বের করে নিতে হবে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের সিজনিকের কাজ, সরি আউটপুটের কাজ বা আউটপুট অ্যানালাইসিসের কাজ। তো এই পর্যন্ত বুঝলে আমাদের শেষ। আরেকটা ইনফরমেশন দিই আপনাদের হচ্ছে স্লাইডে উইন্ডের মধ্যে আমি যখন পড়াইছিলাম, উইন্ডের জন্য উপরে আমি হচ্ছে ঢাকা সিটির জন্য করে নিয়েছি। আপনারা যেটা করবেন যে কক্সবাজারের জন্য করে নেবেন এবং রিমোট এরিয়া বলা আছে যেহেতু, তো রিমোট এরিয়া মানে হলো আমাদের আলটিমেটলি কি ওই রিমোট এরিয়া মানে হচ্ছে ক্যাটাগরি কোথায় করবে? একদম এক্সপোজার ক্যাটাগরি সি তে। তো এক্সপোজার সির জন্য কি হয়? কেজি এর ভ্যালু গুলো চেঞ্জ হয়, এটা একটু খেয়াল রাখার জন্য। মানে রিমোট এরিয়া বলতে যেকোনো জায়গায় রিমোট এরিয়া বললে আমরা সি ধরে নিয়ে ডিজাইন করবো আরকি। সেটা একটু মাথায় নিয়ে মানে ম্যাথ করার জন্য বলা হলো আরকি। তো থ্যাংক ইউ সবাইকে অনেক লেন্দি মানে ভিডিওর জন্য। থ্যাংক ইউ।